রেকর্ডিং স্টার্ট। আগে একটু টেস্ট করে দেখি কেমন হয়। কি বলা যায় আমি জানবো কি, তুমি দাঁড়ান। হাই, নমস্কার সবাইকে, কেমন আছেন? আজকে আমার সাথে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রয়েছেন। আমরা সবাই ছোটোবেলা থেকেই টিভির পর্দায় বিভিন্ন অ্যানিমেশন মুভিগুলো দেখতাম এবং আমরা চিন্তা করতাম যে এগুলো কীভাবে তৈরি করা হয়। আজকে সেই ইন্ডাস্ট্রির একজন মানুষের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো তিনি আমার পাশেই বসে আছেন, তার নাম হলো কুমারেশ দাস। তো আজকে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ইন্ডাস্ট্রিতে কী কী হয়ে থাকে এবং এই ইন্ডাস্ট্রিটা কীভাবে রান করা হয় এবং ইন্ডাস্ট্রির ভিতরে বিভিন্ন ইনসাইট সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো নমস্কার দাদা, কেমন আছেন? আপনাকে আমার এই ক্ষুদ্র পডকাস্টে স্বাগতম। আজকে যে বিষয়ে আমরা জানার চেষ্টা করব সেটা হলো এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করে এবং একজন অ্যানিমেটরের কী কী কাজ বা দায়িত্ব থাকে ইন্ডাস্ট্রিতে এবং কিভাবে এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জিনিসগুলো অপারেট করা হয়। তো প্রথমে আমি আপনার পরিচয় দিয়ে শুরু করতে চাই। ওকে, নমস্কার, আমি কুমারেশ দাস। আমি বেসিক্যালি ইন্ডিয়া থেকে, এখন আমি সিডনিতে আছি। আর আমি একজন সিনিয়র 3D অ্যানিমেটর, ভিএফএক্স অ্যান্ড ফিচার বোথ সিনেমাতেই কাজ করি। এবার এই মুহূর্তে আমি যে প্রজেক্টগুলো করছি এগুলো ফিচার। অসংখ্য ধন্যবাদ। তাহলে পানি খেতে পারেন। না, আমার কোনো নেই, একটু পচেন, কাট হবে তো সেজন্য। তো এখন আমি আপনার কাছে জানার চেষ্টা করব যে আপনি ছোটোবেলা থেকে কি এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে আসার প্রতি কোনো আগ্রহ ছিল, নাকি আগে আপনি অন্য কিছু দিয়ে স্টার্ট করেছিলেন, পরবর্তীতে হঠাৎ করে এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে আপনার আসা? জার্নির শুরুটা একটু ডিফারেন্ট ছিল আমার, কারণ আমি যেহেতু গ্রাম থেকে উঠে আসা একজন, তো 90s সময় সেরকম অ্যানিমেশন ব্যাপারটা সেরকম মানে আমাদের নলেজের মধ্যে কিছু ছিল না। তো যখন আমি ক্লাস 11-12-এ পড়ি, তো তখন আমার যিনি কম্পিউটার টিচার ছিলেন, তো উনি আমাকে সামহাও বোঝান যে এই যে টিভিতে যে কার্টুনগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি যারা বানায় তারা অ্যাকচুয়ালি আর্টিস্ট, তারা কোনো টেকনিক্যালি মানে ওই আইটি অ্যাকচুয়াল ওরকম কোনো ব্যাপার নয়। তো ওই যে আর্টিস্ট, আর্ট, আর আমার মধ্যে ছোটোবেলা থেকে আর্ট ব্যাপারটা আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। তো তখন আমি কানেক্ট করলাম যে আর্ট যখন হাতে না করে আমি যদি টেকনোলজিকে ইউজ করে যখন আর্টটাকে মানে ইউজ হবে, তো সেটা যদি অ্যানিমেশন মানে এরকম একটা যদি ব্যাপার হয় তো ইটস রিয়েলি গুড। তখনই আমি ওখান থেকে শুরু করলাম অ্যানিমেশনে নিয়ে ভাবনা। বাট তখনই হয়নি, বাট তারপরে একটা সার্টেন কোর্স করার পর, মানে যেমন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এই জেনারেল কোর্সগুলো কমপ্লিট করার পর তারপরে আমি অ্যানিমেশনে ল্যান্ড করি। অ্যানিমেটর হওয়ার আগে আপনি কি ভাবতেন কাজটা কিভাবে করা হয়, বা এমন কিছু আপনি ভেবে রেখেছিলেন যখন আপনি সেই ফিল্ডে প্রবেশ করলেন তখন আপনার এক্সপেকটেশনের তুলনায় একটু ডিফারেন্ট কিছু হলো? হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন। অ্যানিমেশন নিয়ে যখন আমি অ্যানিমেশন কেরিয়ারে ঢোকার আগে বেসিক্যালি মানে ইনস্টিটিউটে ঢোকার আগে এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। কারণ অ্যানিমেশন মানে যতটুকু আমি সেই সময় বুঝেছিলাম, আর যেটা খানিকটা ট্রুও, সেটা হচ্ছে অ্যানিমেশন মানে অ্যাক্টিং করতে হবে। কারণ টিভির পর্দাতে, সিনেমাতে যখন কোনো একটা ক্যারেক্টার অ্যাক্টিং করছে, সেই অ্যাক্টিং করানোটা আমাকেই করতে হবে বিহাইন্ড দ্য মানে সিন। তো ওই জিনিসটার জন্য আমাকে অ্যাক্টিং আসতে হবে, অ্যাক্টিং জানতে হবে। তো ওইটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল। তো আমার কাছে আমার ধারণা এটা ছিল, বোধহয় মুভি ইন্ডাস্ট্রিতে হিরো হিরোইনরা যেরকমভাবে গ্ল্যামারাস দুনিয়াতে থাকে, মেবি একজন আর্টিস্টরাও বোধহয় ওরকমই কোনো গ্ল্যামারাস দুনিয়াতে থাকবে মেবি। তো আমার কিছু ওভার এক্সপেকটেশন ছিল, বাট রিয়েলিটি একটু ডিফারেন্ট। রিয়েলিটি একজন আর্টিস্টের যতটুকু পাওনা, একজন আর্টিস্টের যতটুকু স্ট্রাগল যা কিছু, সেটা এই 3D অ্যানিমেটারকেও একই রকম মানে একই জিনিস পাবে এবং একই রকমই এক্সপেকটেশন রাখা উচিত।
যখন আপনি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে আপনার পা রাখলেন বা আপনি প্রবেশ করলেন, তখন প্রথম আপনার কি মনে হয়েছিল যে কোন কাজটি দ্বারা আমি শুরু করব? যখন আমি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে পা রাখলাম, বেসিক্যালি যখন অ্যানিমেশন কোর্স কমপ্লিট করে যখন জবে ঢোকা হয় না, তখন একটা ওখানে কনফিউশন থাকে। কারণ মাল্টিমিডিয়া নিয়ে পড়া আমরা যারা স্টুডেন্ট মানে ছিলাম বা এখন যারা পড়ছে, তাদের কাছে একটা কনফিউশন কি, যখন ইন্ডাস্ট্রিতে পা রাখে তখন মাল্টিপল ডিপার্টমেন্ট থাকে। এবারে আমি অ্যানিমেশনে যাব, নাকি আমি মডেলিং করব, নাকি আমি রিগিং করব, টেক্সচারিং করব, এরকম মাল্টিপল ডিপার্টমেন্ট থাকে। তো ওইখানে একটা কনফিউশন ছিল। সেই কনফিউশনে আমি একটু রিজিড ছিলাম কি আমি অ্যানিমেটারই হব। তো যার ফলে আমার পক্ষে ডিসিশন মেকিংটা খুব ইজি হয়েছিল। সেখানে আমার কনফিউশন আছে, কারণ কি আমি 2D অ্যানিমেশন করব না 3D অ্যানিমেশন করব। কারণ ইনস্টিটিউটে 2D এবং 3D দুটোই মোটামুটি প্যারালালি শেখানো হয়। তো সেখান থেকে আমি ডিসাইড করলাম আমি 3Dতে যাব। কারণ 3Dটা মাচ কী বলবো টেকনিক্যালি ব্যাপার ছিল, আর 2Dটাতে কমপ্লিটলি ব্যাকডেটেড ধারণা আমার সেই সময় মনে হচ্ছিলো যে ইটস ব্যাকডেটেড। তো আমি তাই 3Dটাতে মুভ করলাম। তো কোন মুহূর্তে আপনি বুঝলেন এটা আপনার শখ নয়, পেশা? আরেকবার বলো। কোন মুহূর্তে বুঝলেন এটি আপনার শখ নয়, পেশা? এটা আজও পর্যন্ত আমার পেশা নয়। প্রফেশন তো অবভিয়াসলি সমাজের চোখে, বাট স্টিল নাও এটা আমার কাছে প্যাশন। আর যেহেতু প্যাশন আর প্রফেশন এক হয়ে গেছে, তাই আই এম রিয়েলি হ্যাপি। মানে আমি এই ইন্ডাস্ট্রিতে থেকে আমি ভীষণ খুশি। তো এটা আমার অ্যাকচুয়ালি প্রফেশন, বাট আমার কাছে এটা প্যাশন। তো আপনি কোন প্রতিষ্ঠান থেকে অ্যানিমেশন শেখার যাত্রা শুরু করলেন? এখন আপনি ঠিক আছে, আপনি কোন প্রতিষ্ঠান থেকে অ্যানিমেশন শেখার যাত্রা শুরু করলেন এবং শেখার পথে কী কী বাধা অতিক্রম করে আজকে এই পজিশনে আপনি আসলেন? একটা ছোট লাইনে তো বলা খুব মুশকিল যে কী কী বাধা আমি পেয়েছি, বাট আমি যদি একটা ওভারঅল একটা মানে ফোকাস করি যে কী কী বেসিক প্রবলেম আসতে পারে। তুমি উঠে গেলে তাহলে কী করে হবে? তা আবার কোশ্চেনটা করো না। উঠে গেলাম, চেক করলাম হলো কিনা রেকর্ডিং। আচ্ছা, আমি করে সমস্যা নেই, কাট হবে এগুলো। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনি কোনো একটি প্রাতিষ্ঠানিক আপনি বলেছেন আপনি কোনো একটি প্রতিষ্ঠান থেকে অ্যানিমেশন শেখার যাত্রা শুরু করেছেন। আপনি যখন সেই প্রতিষ্ঠান থেকে অ্যানিমেশন শিখছিলেন তখন কোন কোন বাধাগুলো অতিক্রম করে আজকে এই পজিশনে আসলেন? সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে যে অ্যানিমেশন নিয়ে পড়তে আসছে তার কাউন্সেলিং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই কাউন্সেলিং যেন কখনও ওই ইনস্টিটিউটের কোনো কাউন্সেলর না করে, ওই কাউন্সেলিংটা যেন নিজে করে আর কি। মানে নিজেকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে সে আদৌ এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত কিনা তার কারণ কি, ফার্স্ট ক্রাইটেরিয়া আমি একজন আর্টিস্ট কিনা সেটা জানতে হবে আমাকে। আমি যদি আর্টিস্ট না হই, আমি জাস্ট আর্নিংয়ের কথা ভেবে যে অনেক টাকা এখানে স্যালারি পাওয়া যায় বা গ্ল্যামারাস ওয়ার্ল্ড বা আমি এখানে ওখানে মুভ করতে পারবো, ভালো জায়গায় জব করতে পারবো, এরকম যদি ধারণা থাকে তাহলে আসা একেবারে উচিত নয়। যদি সে ভাবে যে আমি একজন ভালো আর্টিস্ট এবং আমি আর্টিস্ট হতে পারবো, আমি পরে গিয়ে আর্টিস্টটাকেই আমি প্রফেশন করতে পারবো, আমার মনে হয় তাদের জন্য ইটস আ গুড চয়েস। আর এই কাউন্সেলিংগুলো যদি ভুল হয় না, তখনই একজন আর্টিস্ট বা একটা আর্টিস্ট হওয়ার আগেই সে আটকে যাবে। ইনস্টিটিউটেই যখন ও কোর্সটা করবে সেখানে তো তার কাছে ডিফিকাল্ট মনে হবে, দেন যখন ও ইন্ডাস্ট্রিতে ঢুকবে ওই ঢোকার মুহূর্তে সে ঢুকতে পারবে কি না সেটা একটা বড় কোয়েশ্চেন হয়ে থেকে যাবে। কারণ ইন্ডাস্ট্রিতে আসে যদি 100টা ছেলে একটা ইনস্টিটিউটে পড়াশোনা করে, হার্ডলি হয়তো 10 থেকে 15 জন খুব বেশি হলে সাকসেসফুল হয় ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তারপরে সেখান থেকে টেনে হয়তো 3-4 জন আলটিমেট সাকসেসে পৌঁছায়।
তো এটা খুব ডিফিকাল্ট ব্যাপার যে ওই অ্যানালাইসিস করাটা। আচ্ছা, যখন আপনি অ্যানিমেশন শেখা শুরু করলেন বা আপনি চিন্তা করলেন আমি এই ফিল্ডেই আগাবো, তো আপনার পরিবার এই বিষয়টিকে কীভাবে নিয়েছিল? হ্যাঁ, যেহেতু আমি 90s-এর, তাই এটা খুব ডিফিকাল্ট ছিল চুজ করা, কারণ সেই সময় অ্যানিমেশনটা কমপ্লিটলি নতুন ছিল। অবভিয়াসলি বাড়ির লোকেদের না ছিল ব্যাপারটাতে। তারপরে কোর্সটা একটু এক্সপেন্সিভ ছিল। তো দেন আফটার অল ছেলে মেয়েদের কথা বাবা মায়েরা শোনে, তো এটা এমন কোনো, ইটস নট আ বিগ ডিল। আচ্ছা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কি ইন্ডাস্ট্রিতে কোনো একটা জিনিস শেয়ার করতে পারবেন? অর্থাৎ কোনো একটি প্রজেক্টে কাজ করার পেছনে আপনার কি মাইন্ডসেট ছিল, বা আপনাকে যখন স্ক্রিপ্ট প্রোভাইড করা হলো সেই হিসেবে কীভাবে আপনি ভিজুয়ালাইজ করে ফাইনাল আউটপুটটা নিয়ে আসলেন? আমি কোনো মুভির নাম নিতে পারি, বাট ওই মুভির পেছনে কোনো স্টোরিতে কোথায় কি হয়েছে সেটা এই মুহূর্তে নিতে পারবো না, কারণ আমার কাছে অথরাইজড কোনো পারমিশন নেই অর্গানাইজেশনের। তো আমি একটা ধারণা দিতে পারি যে আমরা কিভাবে কাজ করি। তো যখন একটা সিনেমাতে আমরা কাজ করি, একজন অ্যানিমেটর হিসেবে আমার রেসপন্সিবিলিটি কী থাকে, আমার কাছে স্টোরি বোর্ড থাকে। স্টোরি বোর্ড আসে প্রি প্রোডাকশানের কাছ থেকে। সেই স্টোরি বোর্ডটা দেখে আমাকে বুঝতে হয় যে আমাকে ওই শটে বা ওই সিকোয়েন্সে, অনেকগুলো শট মিলে একটা সিকোয়েন্স হয়, অনেকগুলো সিকোয়েন্স মিলে একটা মুভি হয়। তো ওই যে শটটা আমি পাবো, ওই শটের আশেপাশে আর বাকি যে শটগুলো আছে সেখানের সঙ্গে সেখানে, মানে প্রত্যেকটা শটের মধ্যে ক্যারেক্টারগুলো কীভাবে লিঙ্কড আছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স কী, সেই ক্যারেক্টারগুলোর স্বভাব কী, তারপরে তারা কিভাবে কথা বলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মানে সবাই তো একরকম হাসে না, প্রত্যেকের হাসার ধরন আলাদা, প্রত্যেকের কান্নার ধরন আলাদা। সেই জিনিসগুলো আমাদের রিসার্চ অনেক আগে থেকে করা থাকে। যখন আমি শটে কাজ করব, ওই কমন নলেজগুলো তো আমাদের কাছে থাকলো। তারপরে অতিরিক্ত ওই শটটাতে আমাকে এক্স্যাক্টলি কী অ্যাক্টিং করতে হবে সেই জিনিসটা বুঝে তারপরে আমি আমার কাজটা স্টার্ট করব, অ্যানিমেশন করাটা। অসাধারণ। কথায় কথায় আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হলো না যে আপনি 2D অ্যানিমেটর নাকি 3D অ্যানিমেটর? হ্যাঁ, আমি 3D অ্যানিমেটর। তো 3D অ্যানিমেটরের ওয়েট, কি জিজ্ঞেস করা যায় কোয়েশ্চেন? 3, 2, 1। তো যারা 3D অ্যানিমেটর রয়েছে তারা ইন্ডাস্ট্রিতে কোন কোন সফটওয়্যারগুলো ব্যবহার করে তাদের কাজগুলো করার জন্য? রাইট। যারা 3D অ্যানিমেটর আছে তারা জেনারেলি মোস্টলি ইউজ করে 3D মায়া, মানে অটোডেস্ক মায়া যেটা। আর এবারে বিভিন্ন পারপাস আছে, যেমন যারা গেমিংয়ে কাজ করে, বাট 3D গেমিংয়ে যারা কাজ করে তারা ইউনিটিতে কাজ করে, কেউ সিনেমা 4Dতে কাজ করে, কেউ ব্লেন্ডারে কাজ করে। বাই দ্য ওয়ে, ব্লেন্ডার সেকেন্ড লার্জেস্ট দেন মায়া। ব্লেন্ডারে ম্যাক্সিমাম, মানে প্রচুর মানুষ কাজ করে মায়ার পরেই। এরকম প্রচুর সফটওয়্যার আছে, বাট মোস্টলি লোকে অটোডেস্ক মায়াতেই কাজ করে। ওকে, সো এই বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই, তাও আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হলো যে মনে করুন কোনো একটা 3D অ্যানিমেটেড মুভি বানানো হবে, তখন ওই মুভিটা বানানোর আগে কি 2Dতে কোনো কিছু করা হয়ে থাকে, মানে অর্থাৎ প্ল্যানিং হিসাবে বা ভিজুয়ালাইজেশন হিসাবে, বা সরি আমি কাট করব। আচ্ছা, আমার মাথায় একটা কোয়েশ্চেন এলো, সেটা হলো যারা 3D অ্যানিমেটর রয়েছেন, বা মনে করুন আপনি কোনো একটি 3D অ্যানিমেটেড সিরিজে বা মুভিসে, আমার মাথায় একটা কোয়েশ্চেন এসেছে, আপনারা যারা 3D অ্যানিমেটর রয়েছেন, মনে করুন আপনারা কোনো একটি মুভিতে কাজ করছেন যেটা 3D অ্যানিমেটেড, তো ওই মুভিতে যে অ্যানিমেটরগুলো থাকে তাদেরকে কোনো রেফারেন্স দেওয়া হয়? অর্থাৎ আমি কোয়েশ্চেনটা এভাবে করতে চাচ্ছি যে অ্যানিমেশনটা করার আগে কি কোনো আপনাদেরকে রেফারেন্স দেওয়া হয় কি না, বা 2D অ্যানিমেটরদের কোনো উল্লেখযোগ্য অবদান আছে কি না? হ্যাঁ, এখানে 2D অ্যানিমেটরের ডেফিনেটলি খুব মারাত্মক একটা হেল্প থাকে, কারণ প্রি প্রোডাকশানে যারা কনসেপ্ট বানায় তারা কি করেন, প্রথমে যখন যিনি প্রডিউসার
বা যিনি ডিরেক্টর তার আইডিয়াতে কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেল হবে, ক্যারেক্টারটা কোথা থেকে এন্ট্রি করবে, ওই যে ভিজুয়ালাইজেশনটা মাথার মধ্যে ছিল সেটাকে একটা রাফলি 2Dতে ড্র করা হয় ফ্রেম বাই ফ্রেম, নট ফ্রেম বাই ফ্রেম বাট একটা রাফ একটা ওভারঅল প্রিভিউজ বানানো হয় ড্র করে। তো ওই কনসেপ্টটা কনসেপ্টটা থেকে তারপরে স্টোরি বোর্ড বিল্ড হয়। ওই স্টোরি বোর্ড কনসেপ্ট হোক বা স্টোরি বোর্ড হোক সবটাই 2Dতে হয়, অ্যান্ড দেন সেটা আমাদের কাছে ডেলিভার হয়। আমরা সেটা দেখে তা বুঝি যে কোথা থেকে কি করতে হবে। তো অবভিয়াসলি 2Dর বিরাট ভূমিকা থাকে। 1 মিনিটের ফাইনাল শট বানাতে কত সময় লাগতে পারে? ইটস আ ডিফিকাল্ট ডিসিশন বলা এটা কি 1 মিনিটের ভিডিও কত সময় লাগতে পারে, বাট আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি। ইট ডিপেন্ডস অন বাজেট। আমি যে কন্টেন্টটা বানাবো মানে সিনেমাটার জন্য কিসের জন্য বানাবো বা কত আমার বাজেট আছে তার উপর ডিপেন্ড করে যে আমি ওই 1 মিনিটের ভিডিওটা বানাতে কত সময় দেব। কারণ বাজেট যদি বেশি হয় তার মানে কি রিকোয়ারমেন্ট বেশি থাকবে, কোয়ালিটি। বাজেট যদি কম থাকে তো ডেফিনেটলি তাড়াতাড়ি করতে হবে এবং অনেক কিছু মিস করতে হবে বা কিছু করার থাকে না, সেখানে ছেড়ে দিতে হয়। তো জেনারেলি কি হয়, আমরা মিনিটে কাউন্ট করি না, আমরা সেকেন্ডে কাউন্ট করি। কারণ একজন আর্টিস্ট 3D আর্টিস্ট যদি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যানিমেশন আমি ধরি, তাহলে 1 সপ্তাহে যদি পার ডে সে 8 আওয়ার্স করে কাজ করে, 5 ডেজে 40 আওয়ার্স কাজ করলে সে হার্ডলি 9 সেকেন্ড ডেলিভার করতে পারবে। ধন্যবাদ আমাদেরকে বলার জন্য। প্রোডাকশন নিয়ে কোনো কোয়েশ্চেন করা যাবে? যা ইচ্ছা করতে, আমি দরকার ইগনোর করবো। আচ্ছা, এবার আমি আমার দর্শকদেরকে জানাতে চাই প্রোডাকশন হওয়ার পেছনের আসল গল্পগুলো। অর্থাৎ যখন কোনো একটা সিরিজ বা মুভি তৈরি করা হয়ে থাকে তখন এর পেছনে কি কাজ হয়ে থাকে যেগুলো সাধারণ দর্শকরা আমরা জানি না, এমন কিছু কি বলা যাবে যদি আপনার পারমিশন থেকে থাকে? না, এটা পারমিশনের কিছু নেই, এটা খুব ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। মুভিতে তো অনেক কিছু থাকে না, মুভির পেছনে অনেক কিছু হয়। ডিপার্টমেন্ট এখানে, এটা যেহেতু লাইভ অ্যাকশন মুভি নয়, তাই আমাদের ওই রকম ধরুন অ্যাক্টিং করতে গিয়ে কোথাও আটকে গিয়ে আমরা যে সবাই মজা করি, এনজয় করি লাইভ অ্যাকশন মুভিতে, সেরকম কিছু আমাদের হয় না জেনারেলি। বাট আমাদের যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, কোনটার পরে কোন ডিপার্টমেন্ট আসে, একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশনে আমি ডিজাইন বলছি। ভিএফএক্সে আলাদা হয়, ফিচারে আলাদা হয়, সিরিজে আলাদা হয়। ইন জেনারেলি কী হয়, প্রথমে থাকে কনসেপ্ট আর্টিস্ট। আমি মার্কেটিং বা ফাইন্যান্সের দিকে যাচ্ছি না, ওটা আমাদের মানে জানার অতটা আমাদের নলেজ নেই। ক্রিয়েটিভ ডিপার্টমেন্টগুলোতে কথাই বলছি। প্রথমে একটা কনসেপ্ট ডিপার্টমেন্ট থাকে যারা কনসেপ্ট প্রোভাইড করবে। কনসেপ্ট প্রোভাইড হওয়ার পরে তারপরে প্রিভিজ বানানো হয় বা স্টোরি বোর্ড যাই হোক। এবারে স্টোরি বোর্ড বানানো হয়ে যাওয়ার পর এগুলো সবই পার্ট অফ প্রি প্রোডাকশন। সেই স্টোরি বোর্ড দেখে বা সেই কনসেপ্ট দেখে যে ক্যারেক্টারগুলো অ্যাক্টিং করে সেই ক্যারেক্টারগুলো বানাতে হয়। সেটা কোন ডিপার্টমেন্ট করে? সেটা মডেলিং ডিপার্টমেন্ট করে। এবারে ওই ক্যারেক্টার বানানো হয়ে যাওয়ার পর ওই ক্যারেক্টারের গায়ে যে যে ক্লদিংগুলো থাকে বা যে লোমগুলো থাকে, ফার থাকে, হেয়ার থাকে, সেগুলোর জন্য আলাদা ডিপার্টমেন্ট হয়। বা এই কালারের জন্য সারফেস ডিপার্টমেন্ট বা টেক্সচার ডিপার্টমেন্ট, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলে থাকে। তো টেক্সচার ডিপার্টমেন্ট বা সারফেস ডিপার্টমেন্ট ওখানে যায় এখানে কালারগুলো করার জন্য। এইটা হয়ে যাওয়ার পর এই পুরো ক্যারেক্টার যে এই যে আমি যে মুভ করছি, আমার হাত কথা বলছি, ক্যারেক্টার যখন কথা বলানোর জন্য তার এই হাতের মধ্যে, বডির মধ্যে বোনস ইনস্টল করতে হয়, তাকে বলে রিগিং। তো যেভাবে আমাদের শরীরে হাড় থাকে, বোনস থাকে, সেই একই রকমভাবে ক্যারেক্টারের মধ্যেও কিন্তু ইনস্টল করতে হয়, রিগিং করতে হয়। এটা হয়ে যাওয়ার পর মানে রিগিং ডিপার্টমেন্ট হলো, সারফেস ডিপার্টমেন্ট হলো, মডেলিং ডিপার্টমেন্ট হলো, এই সবটাই কিন্তু প্রি প্রোডাকশনে যায়। এই সবটা হয়ে যাওয়ার পর তারপরে আসে প্রোডাকশন। প্রি প্রোডাকশনের পর আসে প্রোডাকশন মানে আমরা যারা অ্যানিমেটারদের কাছে এলে আমরা এবারে কী করব, ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে ক্যারেক্টারগুলোকে অ্যাক্টিং করিয়ে
যেটুকু রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো কমপ্লিট করে আমরা পাঠিয়ে দিই নেক্সট ডিপার্টমেন্টের কাছে। ওটা আপস্ট্রিম ছিল, আমাদের আপস্ট্রিম ছিল প্রি প্রোডাকশন, যতগুলো ডিপার্টমেন্ট আছে আমরা হলাম প্রোডাকশন, আর ডাউনস্ট্রিম হচ্ছে পোস্ট প্রোডাকশন, এগুলোকে বলে পোস্ট প্রোডাকশন। সেখানে লাইটিং ডিপার্টমেন্ট থাকবে, সিএফএক্স থাকবে, এডিটিং ডিপার্টমেন্ট থাকবে। বাই দ্য ওয়ে, প্রি প্রোডাকশনে অডিও রেকর্ডিং, অডিও এই সব কিছুই হয়। আর পোস্ট প্রোডাকশানে এসে সেগুলোর আবার ওই ডিপার্টমেন্টগুলো রেকটিফাই করে অনেক কিছু। ধরুন আমি অ্যানিমেশনে এমন কিছু একটা মুভ করলাম যেখানে কিছু সাউন্ডের দরকার হলো, তখন সেখানে কিছু সাউন্ড ওরা অডিও ডিপার্টমেন্ট ওরা পরে অ্যাড করবে। তারপরে আমাদের পরে কম্পোজিটার থাকবে, যারা কালার কারেকশন এই সমস্ত কাজগুলো করবে। এডিটিংয়ে তারা টাইমিং সেট করবে, কতটা প্রপার হচ্ছে কিনা আউটপুট সেগুলো দেখবে। এরকম এইভাবে করে লাস্টে গিয়ে ফাইনালাইজ হয়। আচ্ছা, এমন কোনো বিষয় রয়েছে যেটা সাধারণত দর্শক পর্দায় ধরতে পারেন না, কিন্তু বিহাইন্ডে অ্যানিমেটরদের সেই বিষয়টা পারফেকশন বা পারফেক্ট করতে সময় লাগে? হ্যাঁ, অনেক কিছুই থাকে যেগুলো অডিয়েন্স সিনেমাটোগ্রাফি ফিল করে, অডিয়েন্স কালারটা দেখে, অডিয়েন্স অডিওর সঙ্গে ভিজুয়াল একটা কানেক্ট করে একটা স্টোরি টেলিং বোঝার চেষ্টা করে। কিন্তু এই সব কিছুর পেছনে যে পুরো ডিজাইনটা থাকে, সেই ডিজাইনটা আমাদের মানে ওই জিনিসগুলোকে নজর রেখে করতে গিয়ে আমাদের কিছুটা স্ট্রাগল করতেই হয়। মানে এরকম নয় যে আমি জাস্ট একটা ক্যারেক্টার এলো আমি আমার মতো করে অ্যাক্টিং করে দিলাম, না, এরকম হয় না। ক্যারেক্টারের ভেতরে ঢুকে প্রপার ইমোশন এনে সেই ক্যারেক্টার, যাতে আমার ক্যারেক্টারটা যদি দুঃখ পাচ্ছে, আমার অডিয়েন্স কি সেই শটটা দেখে দুঃখ পাবে? যদি ইয়েস, দেন আই এম সাকসেসফুল, যদি না দেন আই এম নট সাকসেসফুল, আই এম ফেলিয়ার। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। আমাদের ডিরেক্টরকে খুশি করতে হয়, ইটস মিন ডিরেক্টরকে স্যাটিসফাই করতে হয়। যদি ডিরেক্টর হ্যাপি হয়, ডিরেক্টর যেটা চাইছে ওটাই আসছে কি না। তো এই স্ট্রাগলগুলো ডেফিনেটলি থাকে। একটা ছোট্ট শট করতে গিয়ে অনেক আর্টিস্ট মানে রাতের ঘুম ছুটে যায়। এখন অ্যানিমেশনের বাজার বর্তমানে অ্যানিমেশনের বাজার কেমন, বা এআই আসার পরে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি কতটা চেঞ্জ হয়েছে, বা আপনার কাজের উপর কি কোনো প্রভাব পড়েছে এআই আসার পর? রাইট, এটা একটা কনফিউজিং ব্যাপার পুরোপুরি, কারণ স্টিল আমিও কনফিউজ যে ফিউচার কি হবে। কোনো ফলস কমিটমেন্ট করে তো লাভ নেই, কারণ এআই ডেফিনেটলি একটা জায়গা নষ্ট করছে কাজের জায়গাগুলোতে। ফিউচারে এআই হয়তো ওই জায়গাগুলোকে আবার নতুন করে কাজের জায়গা তৈরিও করে দিতে পারে, আমি শিওর নই। তবে যেটা আমি দেখতে পাচ্ছি যে এআই আসার পর যেভাবে আইটি ইন্ডাস্ট্রি মানে টেকনিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে এফেক্ট হয়েছে, অতটাও অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কিন্তু এফেক্ট হয়নি। এবারে যেগুলো এফেক্ট হয়েছে, ধরুন একটা ইউটিউব কোম্পানি ইউটিউবের জন্য কন্টেন্ট বানায়, সে দেখলো যে আমি এআই সাবস্ক্রিপশান নিয়ে ছোটোখাটো ভিডিও যেগুলো বানাচ্ছিলাম সেটা আমি এআই দিয়েই করে নিতে পারবো। তো এই সব ছোটো ছোটো প্রোডাকশানগুলোর জন্য খুব উপকার হয়েছে, ভীষণ হেল্প হয়েছে। তারা আর্টিস্টের লাগছে না, তারা কমেন্ট দিয়ে কাজ করে নিচ্ছে। বাট যদি যে সমস্ত বড় মুভিগুলো হয় বা আমরা যে ধরনের ক্রিয়েটিভ বড় বড় কাজগুলো করি, সেখানে ওই যে ছোট্ট ছোট্ট ডিটেল আমরা ক্যারেক্টারের মধ্যে ঢোকাই, ওই ছোট ছোট ডিটেলগুলো কিন্তু এআই দিয়ে পসিবল নয়। তাই এআই আমাদের ওই জায়গাগুলো রিপ্লেস করতে গেলে টাইম লাগবে। বাট যেগুলো বেসিক যে জায়গাগুলো ছিল ছোটো প্রোডাকশানে, সেই জায়গাগুলো কিন্তু অলরেডি নেওয়া স্টার্ট করে দিয়েছে। তাই ডেফিনেটলি চাকরিতে একটা বিরাট বড় এফেক্ট হয়েছে। বাট কেউ যদি খুব কোয়ালিটি আর্টিস্ট হয়, ডেসপারেট হয় অ্যান্ড মানে ব্রিলিয়েন্ট আর্টিস্ট হয়, তার জন্য অত চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এমন কি কোনো ডিফারেন্স না অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে বা অ্যানিমেটরদের ক্ষেত্রে সমাজে একটা ধারণা রয়েছে যে তারা অনেক টাকা ইনকাম করে এবং খুব অল্প সময়ে
এবং অল্প সময়ে তারা অনেক টাকা ইনকাম করে বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে পারে, এটা কি আদৌ সত্য নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? না, শুধু অ্যানিমেটার কেন, আমার তো মনে হয় প্রতিটা প্রফেশনে একটা ভবিষ্যৎ থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে প্রফেশনে যাচ্ছে সে যদি সেই প্রফেশনে লিড করতে পারে, আই মিন খুব ভালো কাজ করতে পারে, সাকসেসফুল হতে পারে, তার জন্য ইনকাম করাটা কোনো ব্যারিয়ার হতে পারে না। মানে আমি যেটা বলতে চাইছি, শুধু অ্যানিমেশন বলে অ্যানিমেশন আর 5টা প্রফেশনের মতোই অ্যানিমেশন, এটাকে আলাদা করে দেখার কিছু নেই। বা এখানে এলে যে আলাদা করে খুব বেশি ইনকাম করবে বা কম ইনকাম করবে এমনটা নয়। কেউ যদি এক্সেপশনাল আর্টিস্ট হন, কেউ যদি খুব ভালো ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকে বা খুব ভালো অ্যানিমেটার যদি হয়, সে ডেফিনেটলি আর্ন করবে। বাট আলাদা অন্যরকম কিছু নয় যে অন্য প্রফেশনের থেকে বেশি বা কম, এরকমটা কিছু নয় জেনারেলি। এবার আপনার কাজের ব্যাপারে আমি কিছু কোয়েশ্চেন করব এবং আপনার কাজ সম্পর্কে আমি কিছু জানতে চাই। সেটা হলো যে আপনি আপনার এত বছরের ক্যারিয়ারে এমন কোন ব্যর্থতা থেকে নতুন কিছু শিখেছেন, বা এমন কোন ব্যর্থতা আপনার ছিল যেটা থেকে নতুন কিছু শিখেছেন এবং পরবর্তী কাজে সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন? হ্যাঁ, এরকম তো অনেক কিছুই থাকবে। এই মুহূর্তে আমি যেটাকে বেশি করে বলতে চাইবো, আমি একটাই জিনিস বেশি করে বলতে চাইবো। আমি অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, মানে মনে তো থাকবে না ওরকমভাবে, কখনো মনে করলে হয়তো মনে আসবে। বাট আমি যেটাকে বেশি করে হাইলাইট করবো কি শিখেছি, সেটা আমার মনে হয় শুধু অ্যানিমেশন ইন্ডাস্ট্রি নয়, যে কোনো ইন্ডাস্ট্রি থাকলেই এই কমন জিনিসটা শেখা যায় যদি সে শিখতে চায়। আমি যখন প্রথম কেরিয়ার স্টার্ট করি, আমি যেহেতু কলকাতা থেকে বিলং করি, তাই আমাদের মধ্যে একটা ওই স্যার ম্যাডাম কালচার আছে, বড়কে মানে রেসপেক্ট দেওয়ার ব্যাপার থাকে, মেবি মাত্রাতিরিক্ত রেসপেক্ট দেওয়ার ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো ছিল। তো আমি দেখেছি যখন যারা বড়রা থাকে তারা ফ্রেশারদেরকে বা যারা সবে ইন্ডাস্ট্রিতে এসছে তাদেরকে খুব বাজেভাবে ট্রিট করে, মানে কিছু জানে না, কোনো ভ্যালু নেই বা এরকম ব্যাপার স্যাপার। তো ওইটা আমিও দেখেছি। বাট যখন আমিও কিছুটা সেরকমই হচ্ছিলাম, বাট যখন ধীরে ধীরে কলকাতা থেকে বাইরে গেলাম, ছোট থেকে বড় প্রোডাকশানে গেলাম, বড় থেকে আরও বড় প্রোডাকশানে গেলাম, তারপরে গ্লোবাল প্রোডাকশানে গেলাম, এখন বিদেশে আছি, এই পুরো যে ট্রানজিশন পিরিয়ডে না আমি অনেক কিছু শিখেছি। একটা জিনিস দেখলাম যে যে ইন্ডাস্ট্রিতে আসছে আজকে, তাকে আমি যেভাবে ট্রিট করব, ফিউচারে সেই ছেলেটা বা সেই মেয়েটা যখন সিনিয়র হবে, সেও তার নেক্সট জেনারেশনকে সেভাবে ট্রিট করবে। তো আমি এখন সেই অ্যাওয়ারনেসটা এসছে, আর আমি ট্রাই করি যাতে আমার যারা ফ্রেশার বা জুনিয়র হয় তাদেরকে যতটা সম্ভব এন্টারটেন করা, যতটা সম্ভব হেল্প করা, সব রকমভাবে, যাতে সেও পরবর্তীকালে সেই নেচারটা মানে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। তো এই ইমপ্রুভমেন্টটা আমি নিজেকে মানে প্রচুর করতে পেরেছি। আমার মনে হয় এটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই যদি কেউ শিখতে চায় শিখতে পারে। একটু আগেই বললেন যে অ্যানিমেশন জিনিসটা আপনার শখের জিনিস, তো এই কাজে কি কখনো আপনার বার্ন আউট হয়েছে, বা যদি হয়ে থাকে তাহলে কিভাবে আপনি সেই বার্ন আউট থেকে বের হয়েছেন? এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের ইন্ডাস্ট্রিতে না, অন্য প্রফেশনের থেকে, অন্য প্রফেশন মানে আমি সমস্ত প্রফেশনের কথা বলছি না, জেনারেলি যেগুলো ধরুন ব্যাঙ্কিং বা আপনাদের নর্মাল যে আইটি জবগুলো হয়, এখান থেকে একটু ডিফারেন্ট জব এটা। কারণ আমরা যখন কাজ করি প্রতিটা শটে আমাদের বার্ন আউট হতে হয়, প্রতিটা শটে আমাদের খুব মাথা খারাপ হয়ে যায়। কারণ ওই নিজের 100% দেওয়া, নিজের ভেতরের সমস্ত ক্রিয়েটিভিটি দিয়ে কোনো কিছু একটা বানানো, এই সব কিছুর জন্য একটু স্ট্রাগল করতেই হয়, ফ্রাস্ট্রেটেড হতেই হয়। কিন্তু সারাদিনের পরে যখন আমার আউটপুটটা আমি দেখি, যে আমার ক্যারেক্টার যেটা ডেড হয়ে এরকম দাঁড়িয়েছিল, সেই ক্যারেক্টারটা যখন কথা বলছে, আমি যেটা চাইছিলাম মনের মধ্যে বা ডিরেক্টর যেটা চাইছিলেন সেটা যখন খোঁজ করছে, সেটা থেকে যে স্যাটিসফ্যাকশানটা আসে যেটা, সেই স্যাটিসফ্যাকশানটা মানে সেই এনজয়, মানে সেই আনন্দটা বোধ হয় ওই মানে ফ্রাস্ট্রেশন বা ওই যে মানে যে টায়ার্ডনেস যেটা থাকে সেটার থেকে অনেক বেশি। তো এটা উইন উইন গেম, এটা মানে কোনো লস কিছু নেই। ওকে, সো এবার আমার মন থেকে আমি একটা কোয়েশ্চেন করছি, সেটা হলো যদি কোনোদিনও যদি আপনার কাছে অপরচুনিটি থাকে
এবং আপনার কাছে এনাফ ফান্ড থাকে, তাহলে আপনি এমন কি প্রজেক্টে কাজ করতে চান বা আপনি নিজে থেকে কি বানাতে চান, কোনো মুভি সিরিজ বা অ্যানিমেটেড সিরিজ যেটা সচরাচর ইন্ডাস্ট্রিতে ডিমান্ড থাকবে না বা যেটা আপনার নিজস্ব হবে, এমন কোনো স্টোরির উপরে? হ্যাঁ, এই জিনিসগুলো যখন আমি ছোট ছিলাম না, মানে যখন ইন্ডাস্ট্রিতে আসিনি, ইনস্টিটিউটে ছিলাম, তখন আমার মধ্যে প্রচুর কন্টেন্ট আমার মাথার মধ্যে ছিল। একদিন আমি ডিরেক্টর হব, একদিন এই স্টোরিটা করব, এই কোনো একটা কন্টেন্টে কাজ করব, এই ধরনের মুভি বানাবো। বাট যত ধীরে ধীরে এই প্রফেশনের মধ্যে ঢুকে গেছি, আমি কাইন্ড অফ অ্যানিমেটর হয়ে গেছি। তো আমার মধ্যে সেই মানে এগুলো, মানে সেই যে ইচ্ছেগুলো, সেটা অনেকটা আর আগের মতো সেই প্যাশন নেই। অবভিয়াসলি ডেলি কাজ করতে গেলে যা অফিস ব্যাপার হয়ে যায়। বাট যদি আমি কখনো সুযোগ পাই, যদি কোনো মানে ফাইন্যান্সারের হেল্প পাই, তো ডেফিনেটলি আমি একটা মুভি বানাবো। এবং সেই মুভি অবভিয়াসলি একজন আর্টিস্টের পেন নিয়ে হবে, যে একজন আর্টিস্ট একটা মুভি বানানোর পর সেই মুভিটা সিনেমা হলে দেখে, বাট সেই আর্টিস্টটাকে কেউ জানে না, সেই আর্টিস্টের নাম লাস্টে থাকে, বাট সেই লাস্টে যে নামটা যখন আসবে ততক্ষণে অডিয়েন্স খালি করে দেয় পুরো সিনেমা হল। তো এটার ওপর আমার খুব ইচ্ছে যে একটা এই রকম একটা স্টোরির ওপরে কোনো সিনেমা বানানো, শর্ট ফিল্ম অবভিয়াসলি। তো আপনি কি কোনো নাম ভেবে রেখেছেন নাকি পরবর্তীতে? না, নাম আমি ভাবিনি, নাম নিয়ে আমার কোনো যায় আসে না, কন্টেন্ট পাওয়ারটাই বড় ব্যাপার। এবার আমরা আলোচনা করব যারা অ্যাসপায়ারিং অ্যানিমেটর রয়েছেন, যারা এই ইন্ডাস্ট্রিতে আসছে। এবার আমরা আলোচনা করব যারা অ্যাসপায়ারিং অ্যানিমেটরস রয়েছেন এবং যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য কুমারেশ দার কিছু পরামর্শ তার কাছে জানতে চাইবো, যে তিনি যে ভুলগুলো করেছেন সেগুলো যাতে ভবিষ্যতে অন্য কেউ না করে। ওকে, আমার বলাটা একটু বড় হবে। হ্যাঁ, সমস্যা নেই। তো আমি একদম ডিটেলসে বলছি কি করা উচিত কি না করা উচিত। অবভিয়াসলি প্রত্যেকে নিজেদের একটা রিসার্চ আছে, এখন তো ইন্টারনেটের যুগ, সবাই ইন্টারনেট থেকে আরামসে আইডিয়া পেয়ে যাবে। তবে আমার মনে হয় কোনো আর্টিস্ট, মানে আমি বারবার আর্টিস্ট কথাটা বলছি কেন, কারণ আর্টিস্টদেরই এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। যারা আর্টিস্ট নয়, প্লিজ এই ইন্ডাস্ট্রিতে কেউ যেন না আসে। যদি সে আর্টিস্ট হয়, আর্টিস্ট মানে এই নয় যে ছবি আঁকতে ভালো পারে, না, সে যদি ভিজুয়ালাইজ করতে পারে, যে আমি মনে মনে চোখ বন্ধ করলে আমি সিনেমা দেখতে পাচ্ছি, আমি কি চাইছি, আমি চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা এইভাবে অ্যাক্টিং করছে, তাহলে হি ইজ অ্যান অর সি ইজ অ্যান আর্টিস্ট। তো যদি এরকম কেউ হয়, তাহলেই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। এবারে কিভাবে আসবে, তাকে যে ওই আমরা যেটা ভাবতাম যত বড় কলেজ, যত বেশি টাকা দেব কোর্স ফি, তত ভালো কোর্স শিখতে পারবো, তো এই ধারণাটা কিন্তু ঠিক নয়, এটা পুরোপুরি ভুল। বরং আমি বলবো 99% এটাই রং আইডিয়া। তো যারা আছো, যারা নতুন আসতে চাও, তারা অবশ্যই আগে তোমার আশেপাশে বা পরিচিতি সার্কেলের মধ্যে বা লিঙ্কডইন থেকে কোনো একজন সিনিয়র বা ইন্ডাস্ট্রিতে মোটামুটি 5-6 বছর আছেন, এরকম কোনো একজন আর্টিস্টকে কানেক্ট করে তার সঙ্গে বন্ধুত্ব করো, তাকে একটা প্রপোজাল দাও যে আমি শিখতে চাই, এরকম ইন্টারেস্টেড আছি, যদি সে শেখায়, ওর মতো যদি আরও 2-3 জন থাকে, কেউ না কেউ শেখাবে। যদি এভাবে তোমরা শিখতে পারো, তাহলে কি হবে, তুমি ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে তুমি ডাইরেক্ট শিখছো, এবং তাতে কি হবে, তোমার একদম মানে ইন্ডাস্ট্রিতে কীভাবে অ্যানিমেশনটা ইউজ হয় সেটা তুমি জানতে পারবে। আর এতে করে তোমার অনেক কম খরচে তুমি জানতে পারবে কীভাবে অ্যানিমেশনটা করতে হয়, আর তোমার প্যাশন তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ওই ইনস্টিটিউট বা তোমাকে যে শেখাচ্ছে সে তোমাকে এগিয়ে নিয়ে যাবে না, তোমার প্যাশনই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তো ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যেহেতু ইন্ডাস্ট্রির লোকই তোমাকে শেখাচ্ছে, তাই ওই তোমাকে বলে দেবে কীভাবে কোথায় তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এর থেকে ভালো আর হেল্প আর কিছু হতে পারে না। তুমি সামান্য খরচে তুমি শিখতে পারবে, দেন তুমি সরাসরি ইন্ডাস্ট্রিতে জাম্প করতে পারবে। দেন তারপরে আসবে, এবারে বলতেই পারো সার্টিফিকেটের কী হবে। তাহলে অনেস্টলি ইন্ডাস্ট্রিতে কেউ সার্টিফিকেট দেখে না, কেউ ভ্যালুও দেয় না। হ্যাঁ, শুরুতে তুমি যখন ফ্রেশার হয়ে ঢুকছো, তখন তো তোমাকে বলতেই পারে এইচআর যে সার্টিফিকেট দেখো,
সেই ক্ষেত্রে তুমি বলে দেবে যে আমি অনলাইন কোর্স থেকে আমি শিখেছি বা আমি একজন এক্সপার্টের আন্ডারে শিখেছি। দরকার হয় এক্সপার্ট সার্টিফাই করে দেবে যে আমার আন্ডারে ও এতদিন মানে ট্রেনিং নিয়েছে। দেন ওখান থেকে তুমি জার্নি স্টার্ট করো, ওখান থেকে তুমি টাকা বাঁচাতে পারবে। আর অযথা গ্ল্যামারাস দুনিয়ার কথা মাথায় ভেবো না, কারণ একজন আর্টিস্টের ফার্স্ট কাজ হবে তার যে ক্রিয়েটিভিটি সেটা যেন এক্সেপশনাল হয় বাকিদের থেকে, কম্পিট যেন করতে পারে। এই কথা মাথায় রেখে হার্ডওয়ার্ক করো শুরুতে, বেশি বেশি করে স্টাডি করো। একজন অ্যানিমেটার দুনিয়াতে বোধহয় এটাই একমাত্র প্রফেশন যেই প্রফেশনে তাকে সারা জীবন শিখতে হয়, সারা জীবন পড়াশোনা করতে হয়, সারা জীবন অবজার্ভ করতে হয়। কারণ কি, পৃথিবীতে অ্যানিমেট করার জন্য গোটা মানে ব্রহ্মাণ্ড অনেক ছোট পড়ে যাবে। কারণ পিঁপড়ে আছে, মানুষ আছে, হরিণ আছে, গাধা আছে, গরু আছে, প্রত্যেকের চলাফেরা আলাদা। সবাইকে স্টাডি করতে গেলে এক জীবনে বোধহয় কখনো কমপ্লিট হবে না। তাই একজন অ্যানিমেটারকে সবসময় সে যেন স্টাডি করার দিকে যেন সবসময় রেডি থাকে, সেই মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। কারণ একটা সিনেমাতে তোমাকে এখনই মানুষ আছে, কালকে ক্রিচার ডিপার্টমেন্টে তুমি যদি শিফট করো তোমাকে ডাইনোসর দিয়ে দিতে পারে, তখন তুমি কীভাবে অ্যানিমেট করবে? মানুষের মতো তো ডাইনোসর চলে না। তো এই জিনিসগুলো তোমাকে মানে স্টাডির জন্য তোমাকে তৈরি থাকতে হবে। যদি তুমি সেই ধরনের মানসিকতা হও, শিখতে চাও, দেন তোমার ফিউচার ডেফিনেটলি ব্রাইট হবে। এটা তোমার শুরুতেই এই জিনিসগুলো, বাকি তুমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবে দেন তুমি তো জানতেই পারবে, তারপরে আর বলার কিছু নেই। খুব সুন্দর উত্তর দিয়েছেন। তবে আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে যারা অ্যানিমেশন শিখবেন, মোস্ট অফ দ্য অ্যাসপায়ারিং অ্যানিমেটর্স বেসিক্যালি টিনেজার্স, তো তাদের অনেকের কাছে একটা ডিভাইস নাও থাকতে পারে, বা অনেকের কাছে যা ডিভাইস আছে তা কি এনাফ, নাকি যাদের কাছে ডিভাইস নেই তারাও কীভাবে শুরু করতে পারে? এই মুহূর্তে আমাদের মার্কেটে যে ধরনের সিস্টেমগুলো অ্যাভেলেবেল আছে, যে ধরনের সিস্টেম, ইভেন আমি i3কে যদি কাউন্ট করি, i3 12th জেনারেশন বা 11th জেনারেশনটা একটু ব্যাকডেটেড হবে। i3 12th জেনারেশন থেকে যে কোনো সিস্টেম মায়া সাপোর্ট করে, মায়া ইভেন 11 জেনারেশনেও সাপোর্ট তো করবেই, বাট এমনি অ্যানিমেশনের জন্য খুব হাইফাই কনফিগারেশনের সিস্টেম লাগে না। অ্যানিমেশন যে কোনো সিস্টেমেই করা যায় মোটামুটি। ইভেন বাই দ্য ওয়ে কোড টু ডুতেও আমি অ্যানিমেশন করেছি, তো 11 জেনারেশন 10 জেনারেশন কোনো ম্যাটারই নয়। কিন্তু সমস্যা কী হয়, যখন ওই অ্যানিমেশনটা করতে গিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাছপালা থাকে বা বিজি যদি মারাত্মক থাকে, যেটা পার্ট অফ অ্যানিমেশন নয়, যেটা পার্ট অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, তো আমরা যদি সেগুলো নিয়েও আবার কাজ করতে থাকি তখন সিস্টেম হেভি হয়ে ক্র্যাশ করবে। এবারে শুধু যদি আমি ক্যারেক্টারটাকে নিয়ে স্টাডি করি, মানে যেটা আমার পার্ট অ্যানিমেশন করা, তাহলে খুব হাই কনফিগার সিস্টেমের দরকার নেই, যদি আমি রেন্ডার না করি। এবার রেন্ডার যদি করতে হয় সেখানে একটা বড় কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে আপনার ব্যাপারে কথা বলছি এবং আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম, কিন্তু যেটা মূল কথা সেটা হলো যে আপনি কোন কোন প্রজেক্টে কাজ করেছেন সেটা সম্পর্কে একবারও বলা হলো না। যদি আপনি কিছু বর্ণনা করেন বলেন। হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো বলাই যায়, কারণ এটা IMDb-তে অ্যাভেলেবেল আছে। আমার নাম দেখা যাবে, আমার নামে সার্চ করলে কোন কোন মুভিতে কাজ করেছি দেখা যাবে। আমি টিভি সিরিজে কাজ করেছি। প্রথমে টিভি সিরিজটা বলি, ড্রিমওয়ার্কসের ক্রুডস, CROODS, ক্রুডস যে টিভি সিরিজটা হতো, আনফর্চুনেটলি বাংলাদেশ বা ভারতে এই হুলা, HULA প্রবাবলি হুলা অ্যাপ্লিকেশনে বোধহয় ওটা দেখায়, তো ওটা বোধহয় আমাদের অ্যাভেলেবেল নেই, ওটা একমাত্র ফরেন কান্ট্রিজগুলোতে থাকে। তাই ওখানে ক্রুডস ড্রিমওয়ার্কসের ব্রডকাস্ট হয়, তো ওখানে ওটা ব্রডকাস্টিং হয়েছে। তারপরে ক্রুডসের পরে আমি সরাসরি মুভিতে শিফট করে যাই। প্রথম আমার সিনেমা ছিল নিমোনা, যেটা অস্কার নমিনেটেড ছিল, অস্কার পায়নি বাট অস্কার নমিনেট হয়েছিল। নিমোনা একটা খুব ভালো নভেল থেকে, ওই খুব ফেমাস নভেল নিমোনা, তো ওখান থেকে সিনেমাটা তৈরি হয়। নিমোনাতে কাজ করার পর তারপরে আমি কাজ করেছি গারফিল্ড খুব ভালো একটা মুভি। তারপরে দ্যাট ক্রিসমাস, তারপরে কিছু VFX মুভি ছিল যেমন ম্যাড ম্যাক্স 2, তারপরে কিছু হিন্দি সিনেমা ছিল অক্ষয় কুমারের, যেমন স্কাই ফোর্স, তারপরে একটা ভূতের সিনেমা ছিল মুঞ্জা, এরকম অনেক সিনেমা আছে। রিসেন্টলি আমি একটা সিনেমাতে কাজ করেছি, ক্যাট ইন দ্য হ্যাট,
ওটা এখনও ইয়ে হয়নি, মানে রিলিজ হয়নি। তো রিলিজ হবে এই প্রবাবলি এই ক্রিসমাসে রিলিজ হবে, মানে 2026 ক্রিসমাস। আচ্ছা, 25শে ডিসেম্বরের আশেপাশে। হ্যাঁ, আশেপাশে। আমি শিওর নই, তবে ইউটিউবে সার্চ করলে জানা যাবে কবে রিলিজ হবে। প্রবাবলি এই ক্রিসমাসেই রিলিজ হওয়ার কথা, ওয়ার্নার ব্রাদার্সের, বাই দ্য ওয়ে। কোম্পানির নাম বলা যাবে আপনার? বর্তমানে কোথায় কাজ করছেন বা আগে না, কাজ? ডিনিংয়ের কথা বলা যাবে না? এমনি এমনি বলা যাবে, কোনো চাপ নেই। আচ্ছা, আপনি আপনার কর্মজীবন কোন কোম্পানি থেকে শুরু করেছিলেন? হ্যাঁ, আমি কোম্পানির নাম ডেফিনেটলি নিতে পারবো, বাট ওই কোম্পানির ভেতরে কোনো রকম কোনো কিছু আমি ডিসক্লোজ করতে পারবো না। এটা মানে এটা একটা আমাদের এনডিএ সাইন করতে হয়। তো আমার প্রোফাইল লিঙ্কডইনে গেলে সবাই এমনি দেখতে পাবে যে আমার পুরো কেরিয়ার গ্রাফ কোথা থেকে কোথায় গেছি। তো আমি শুরু করেছিলাম আমার একটা ইউটিউবের কোম্পানি থেকে, ছোট্ট কোম্পানি, খুব বেসিক অ্যানিমেশন হতো, প্রপসের অ্যানিমেশন হতো। আমি বোধহয় ওখানে 3 বছর 3.5 বছর ছিলাম ওখানে, খুব বেশি হলে। তারপরে ওখান থেকে আমি 3 বছর না, একটু বেশি হবে, 4 বছর হবে প্রবাবলি। ওখান থেকে আমি শিফট হই টেকনিকালারে, যেটা ইন্ডিয়াতে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, প্রবাবলি ক্লোজ করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওদের অপারেশন। টেকনিকালার ছিল ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট নেটওয়ার্ক, প্রোডাকশন নেটওয়ার্ক একটা সময়, যেটা মিকি মাউস যারা ডেলিভার করেছে লং টাইম আগে, শুরু থেকে, মানে ডিসনির হয়ে কাজ করতো যারা। তো টেকনিকালারে ছিলাম। টেকনিকালার সামহাও এখন বন্ধ হয়ে গেছে। তারপরে আমি ডিনেগে এসেছিলাম, অত্যন্ত ভালো কোম্পানি, গ্লোবাল কোম্পানি, যারা ব্যাক টু ব্যাক 7খানা অস্কার পেয়েছে। ডিনেগের পর এই মুহূর্তে আমি এখানে ফ্লাইং বার্কে আছি। আর তো কোনো কোয়েশ্চেন মাথায় আসছে না। করো, ভাবো না, ভেবে করো। আচ্ছা, অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, যেহেতু আপনি বর্তমানে সিডনির একটি অ্যানিমেশন কোম্পানিতে কাজ করছেন, তো কিছু যদি মনে না করেন তাহলে কি আপনি আমাদের দর্শকদের বলতে পারবেন যে এখানে আসার পেছনে প্রসেসটা কী ছিল, বা আপনি কোন প্রসেসের মধ্যে দিয়ে এখানে এসেছেন? আমি লিগ্যাল যে প্রসেসগুলো থাকে সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ এটা খুব জেনারেল প্রসেস, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে প্রসেসগুলো থাকে, ভিসা প্রসেস বা এগুলো। কিন্তু আমি মানে আমার 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 যতটুকু নলেজ আছে, আমারও খুব বেশি যে নলেজ আছে তা নয় যে এই বিদেশের ব্যাপারে, বাট যেটুকু নলেজ আছে আমি শেয়ার করছি। আমি আমার দেশে, মানে ভারতে, ব্যাঙ্গালোরে ডিনেগে আমি ছিলাম প্রায় 5 বছর, ওখানে চাকরি করেছি। যেহেতু ডিনেগ একটা গ্লোবাল কোম্পানি, একটা খুব জায়ান্ট কোম্পানি, গ্লোবালি খুব রেপুটেড ব্র্যান্ড, তো ওরা খুব বড় বড় মুভিতে কাজ করার অপরচুনিটি দেয়। তো ওই একটা খুব ভালো হেভি এক্সপিরিয়েন্স আমার কাছে ছিল, যে আমি একটা ভালো এক্সপিরিয়েন্স, মানে গ্লোবাল কোম্পানিতে কাজ করেছি। এবারে আমরা সবাই গ্লোবাল টিমে কাজ করতাম যেহেতু, তাই আমাদের কাছে ওই এক্সপোজারটা ছিল যে ফরেনারদের সঙ্গে একসঙ্গে কাজ করার। মানে আমার টিমে লন্ডনে একজন আছে, লন্ডনে 5 জন আছে, মুম্বাই থেকে 2 জন আছে, ব্যাঙ্গালোর থেকে 10 জন আছে, সিডনি থেকে 5 জন আছে, এরকম বিভিন্ন কান্ট্রির লোকজন একসঙ্গে মিলে আমরা মুভি করতাম। তো খুব স্বাভাবিক মিটিংয়ে আমরা সবাই মিলে কথাবার্তা বলতাম, বা কোথাও না কোথাও একটা এক্সপোজার ছিল। আর যখন বাইরের কোম্পানি হায়ার করে, তারা দেখে যে এমপ্লয়ির ব্যাকগ্রাউন্ড দেখে, যদি দেখে ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছে, যদি দেখে যে সে এনাফ, তার এক্সপিরিয়েন্স আছে, এনাফ ক্যাপেবল, এনাফ মেরিটোরিয়াস, যেই মেরিটটা এই দেশে তাদের কাছে শর্টেজ আছে, দেন তারা ডিসাইড করবে যে বাইরে থেকে হায়ার করার। কারণ যদি আমার মতো আর্টিস্ট এখানে আরও থাকে, তারা কেন আমাকে বাইরে থেকে বেশি টাকা দিয়ে হায়ার করতে হবে? দ্যাটস এ সিম্পল আইডিয়া। তো ওখান থেকেই মানে আপনার মানে তোমাদের যাদের এক্সপার্টাইজ যেরকম হবে সেই অনুযায়ী তোমরা সুযোগ পাবে। আর তো মনে কোনো কোয়েশ্চেন নেই।
করো তোমার ভেবে দেখো। মাথায় আসছে না আর। ধন্যবাদ আপনাকে আমাকে এত সময় দেওয়ার জন্য। এবং যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু শেয়ার করা যাবে কি? হ্যাঁ, 100%। আমার নাম কুমারেশ দাস। আমার লিঙ্কডইনে প্রোফাইল আছে। লিঙ্কডইনটা প্রফেশনাল জায়গা, তো আমি সাজেস্ট করব লিঙ্কডইনেই কানেক্ট করতে। কারণ লিঙ্কডইনে প্রপারলি কানেক্ট করলে আমি যতটা সম্ভব চেষ্টা করব প্রত্যেকের অ্যান্সার দেওয়ার। কারণ যদি প্রচুর ছেলেমেয়ে জিজ্ঞেস করে সেটা খুব মুশকিল হয়ে যাবে। বাট যদি হ্যাঁ অনেক কোয়েশ্চেন যদি এরকম থাকে যে প্রচুর কোয়েশ্চেন আছে এবং সেগুলো ভ্যালিড কোয়েশ্চেন, সেগুলো হেল্প করা উচিত, তো ডেফিনেটলি আমি দ্বিতীয়বার মানে এরকম একটা সেশন করার জন্য অলওয়েজ রেডি থাকবো। কারণ আমি সবসময় চেষ্টা করব আমার ভাই বোনেরা যারা আছে, বাংলাদেশ হোক, ভারত হোক, বা যে কোনো জায়গায় হোক, যারা বাংলা বোঝে, তো তাদের যদি কোনো রকম হেল্প লাগে আমি অলওয়েজ এরকম ভিডিওতে বলার জন্য আমি তৈরি থাকবো। এবারে আমাদের কাছে তো কোনো আইডিয়া ছিল না যে কী ধরনের কোয়েশ্চেন তোমাদের মানে জানার আছে। তো তোমরা অবভিয়াসলি কমেন্ট করতে পারো, যা কোয়েশ্চেন থাকবে যদি পসিবল হয় ওখানেই অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আর না হলে আমরা একটা ভিডিও করে পরে সেটাকে আবার জানাতে পারবো। তো কুমারেশ দার লিঙ্কডইনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টের ফার্স্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা চাইলে কমেন্ট করতে পারো। আর আমি বলবো তোমাদের যে সরাসরি কন্ট্যাক্ট করে দাদার কাছ থেকে জেনে নিলে ভালো হয়। তাই তোমরা চাইলে ওনার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে পারো। ডেফিনেটলি। তো আজকের মতো এতটুকুই। ভালো দেখবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি কাট করছি না, এটা পরবর্তীতে আমি অ্যাড করে দেবো। কোয়েশ্চেনটা মাথায় আসলো সেটা হলো যে ওই অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ভারত আর বাংলাদেশের, তো আপনি তো বাংলাদেশের কথা বলতে পারবেন না। জিজ্ঞেস করো না, যদি না বলতে হবে না বলবো। আচ্ছা, এবার আমরা কুমারেশ দার কাছ থেকে জানতে চাইবো যে ভারত আর বাংলাদেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রির ব্যাপারে। যদিও তিনি বাংলাদেশ থেকে নন, তবে আমি মনে করছি তিনি ভারতের ব্যাপারে অনেক কিছুই বলতে পারবেন। এবং বাংলাদেশের যদি কোনো অ্যানিমেটর এই ভিডিওটি দেখে থাকেন, পরবর্তীতে আপনিও আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন। আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। পরবর্তীতে আমরা চাইলে একসঙ্গে কানেক্ট হয়ে এই বিষয়ে আলাদা একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো কুমারেশ দা, আমি আপনার কাছে জানতে চাইবো যে ভারতের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি আজকে এত গ্লোবাল পর্যায়ে কীভাবে পৌঁছালো? কারণ আমরা ইতিমধ্যে জানি যে এর খুবই আসন্ন GTA 6 নামে একটি গেম আসছে। সেখানে প্রায় 1000-এর উপরেও অনেক ভারতীয় কাজ করেছে। এবং রকস্টারের স্টুডিও বা গ্লোবাল যেসব স্টুডিও রয়েছে, মেটা বা মাইক্রোসফট, গুগল, ইউটিউবের হেড অফিস ভারতে রয়েছে। তো এই যে আধুনিক যুগে বা আধুনিক সময়ে ভারত একটা গ্লোবাল হাব হয়ে উঠছে, এটার পেছনে আসলে কার অবদান এবং কিভাবে এটা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব হলো? মানে এটা একটা খুব বড় কোয়েশ্চেন। মানে এখানে আমি গেমিং ইন্ডাস্ট্রিতে বিলং করি না। আমি অ্যাকচুয়ালি ফিচার ইন্ডাস্ট্রি বা ভিএফএক্স ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। তো গেমিং ইন্ডাস্ট্রিটা কমপ্লিটলি আলাদা এবং এটা খুব জায়ান্ট ইন্ডাস্ট্রি। এবারে যদি গুগলে যাই সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা একটা প্রোগ্রামিং, মানে এটা একটা আইটি ইন্ডাস্ট্রি। তো অনেস্টলি এটা একটা কিভাবে জায়ান্ট হলো বা তারা কতটা বড় হলো, এটা অনেস্টলি আমার কোনো অতটা ধারণা নেই যে কিভাবে। কারণ এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। তো আমি একজন খুব আর্টিস্ট। তো আমি যেটা বলতে পারি যে আমাদের দেশে এই আর্টের ইন্ডাস্ট্রিগুলো কিভাবে আপ হচ্ছে সেটা আমি বলতে পারি। তো সেটা কি হয়, আমাদের দেশে অবভিয়াসলি যারা ভারত থেকে দেখছে তারা তো জানেই, বা বাংলাদেশ থেকে যারা দেখছে তারা সবই উপমহাদেশের মানুষ। তো তারা সবাই জানবে যে ভারতে খুব বড় একটা কান্ট্রি এবং মাল্টিপল স্টেটস আছে, মাল্টিপল কালচার আছে, মাল্টিপল এরিয়া থেকে মাল্টিপল মানুষ তাদের কালচারাল নলেজ, ক্রিয়েটিভিটি ক্যারি করে একটা জায়গায় সবাই আসছে। মানে ধরুন কেউ মুম্বাই থেকে আসছে, কেউ কলকাতা থেকে আসছে, দিল্লি থেকে আসছে, তারা ডিফারেন্ট ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসছে। তো এতে করে কি হয় না, একটা ডাইভার্সনের মধ্যেই একটা নতুন কিছু ক্রিয়েট করার একটা অপরচুনিটি থাকে।
তো সেখান থেকে একটা সুযোগ থাকে। আর তাছাড়া ম্যান পাওয়ার যেখানে ডেফিনেটলি বেশি থাকবে সেখানে ডেফিনেটলি একটা সাকসেস আসার একটা চান্স থাকে। তো এটা একটা, এছাড়া আমি কোনো পলিটিক্যাল সাপোর্ট বা যেগুলো গভর্নমেন্টের যে সাপোর্ট, এই ব্যাপারে আমি কোনো যেতে চাইছি না, কারণ এটা একটা ডিফারেন্ট ডিবেট হয়ে যাবে। বাট আমি ক্রিয়েটিভলি বলতে পারি যেখানে ম্যান পাওয়ার বেশি আছে সেখানে অবভিয়াসলি কিছু না কিছু একটা বেশি হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তবে এটা গ্লোবাল স্টেজে গ্রো করার একটা বড় কারণ কি, আমরা যারা বড় বড় কোম্পানিগুলোতে আমরা চাকরি করেছি, আমি দেখেছি সেখানে আর্টিস্ট, পিওর আর্টিস্ট, বাই হার্ট বাই সোল, মানে আর্টিস্ট আমরা নিজেদের চোখে দেখেছি। আমি আর্টিস্ট বলি ঠিক আছে, বাট আমরা বাই প্রফেশন আর্টিস্ট, বাট তাদের সামনে আমরা কিছু নই। তো দেখেছি তারা আর্ট ছাড়া কিছু বোঝেন না, মানে যে সমস্ত মানুষদেরকে দেখেছি। তো এইসব মানুষগুলো যাবে কোথায়? তারা তো ইন্ডাস্ট্রিকে গ্রো করবেই, তারা ডাউন করতেই পারে না। এরকম ক্রিয়েটিভ মানুষরা যদি থাকে ইন্ডাস্ট্রিতে, তারা গ্রো করতেই পারে, মানে ডাউন করতেই পারে না, গ্রো এমনিই হবে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ভারতের ইন্ডাস্ট্রিতে বাঙালিদের অবদান অনেক বড়। কারণ বাঙালি মানে আমি পশ্চিমবঙ্গে যারা বাস করছে, বাঙালিরা হাইলি ট্যালেন্টেড, ক্রিয়েটিভিটিতে অসাধারণ। বাঙালিরা সমস্ত জায়গাতে, সমস্ত ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কিন্তু একটা খুব বড় জায়গা দখল করে আছে। তো একই তো বাংলাদেশ, তো বাংলাদেশে আমার মনে হয় সেই হিসেবে দেখতে গেলে বাংলাদেশে একটা বিরাট বড় অপরচুনিটি আছে। হয়তো সেখানে যদি সাপোর্ট দেওয়া হয় গভর্নমেন্টের থ্রু, বা সেখানে সোসাইটি যদি সাপোর্ট করে, আমার মনে হয় বাঙালির অনেক বেশি ক্রিয়েটিভ, চাইলে তারা অনেক কিছু করতে পারে। প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে আমরা এই কথাটা শুনতে পাই, বিশেষ করে 3D অ্যানিমেশনের ক্ষেত্রে বা বিএফএক্সের ক্ষেত্রে এমনটা আমরা শুনতে পাই যে ভারতীয়রা হলিউড বা অন্যান্য বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা যখন সেসব ইন্ডাস্ট্রিতে কাজ করে তখন তাদের যে আউটপুট থাকে এক ধরনের হয়, তখন তাদের আউটপুট এক ধরনের হয়। যখন তারা নিজেদের দেশের প্রজেক্টের জন্য কাজ করে তখন আউটপুটটা ভিন্ন হয়। এটা নিয়ে প্রায় সময় আমরা কম্পারিজন দেখতে পাই। এর পেছনে কি কোনো পলিটিক্যাল কোনো কিছু রয়েছে? না, এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই। আমি কনফার্ম, মানে একদম জোর দিয়ে বলতে পারি, আমরা যখন কাজ করি আমাদের ওপরে কোনো ইনফ্লুয়েন্স থাকে না, কোনটা কীভাবে করতে হবে এরকম কোনো ইনফ্লুয়েন্স থাকে না। তবে যেটা ইনফ্লুয়েন্স থাকে সেটা হচ্ছে কতটা কোয়ালিটি আমরা করব, সেটার একটা থাকে। তার কারণ কি, বাজেট। যখন বিদেশি প্রজেক্টে আমরা কাজ করি সেখানে ডলার ইনভেস্টমেন্ট হয়। তো অবভিয়াসলি যখন আমাদের ইন্ডিয়াতে রুপিতে ইনভেস্ট হচ্ছে, তো আমাদের কাছে এনাফ বাজেট থাকে। তো এনাফ বাজেট থাকার জন্য আমরা বেশি সময় দিতে পারি, একটা শটে অনেক বেশি ডিটেল ছোট ছোট এক্সপ্রেশনে কাজ করতে পারি। তো সেটা আরও বেশি লাইভ হয়ে যায়, তো অডিয়েন্স এটাকে আরও বেশি ফিল করতে পারে। বাট ইন্ডিয়ান প্রজেক্টে কী হয়, রুপিতে ইনভেস্ট হয় মোস্টলি। তাই যখন রুপিতে ইনভেস্ট করছে তো ডেফিনেটলি সেটা তো আর বেড়ে যাবে না বাজেট। তো অনেক সময় বাজেট খুব টাইট থাকে, এবং সেই টাইট বাজেটে যখন একজন আর্টিস্ট কাজ করবে তার পক্ষে খুব মুশকিল হয় যে অল্প সময়ের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভার করা। তাই ইন্ডিয়ান প্রজেক্টগুলোতে দেখেছি আমরা যে খুব সেরকমভাবে টাইম দেওয়া যায় না, আর খুব একটা কোয়ালিটি হয় না। বাট রিসেন্টলি সময়টা অনেক বদলে গেছে। এখন যদি আমরা রিসেন্ট যে লাইভ অ্যাকশন ভিএফএক্স মুভিগুলো হচ্ছে, যেমন ধুরন্ধর হলো, তারপরে এই নতুন একটা সিনেমা আসছে রামায়ণা নমিত মালহোত্রা রামায়ণা। আমি মানে সিনেমার বিভিন্ন মানে পোর্শন আমি দেখেছি, বাট সেটা তো আমি বলতে পারি না। ইটস অসাম, দুর্ধর্ষ, অসাধারণ করেছে। সেখানে তো ডিরেক্ট কাজ করেছে। আমি মনে হয় অন্য কিছু বলতে গিয়ে পলিটিক্যাল বলে ফেললাম, ওটা কী বলতে চাইলাম। না, কোনো ব্যাপার না, তুমি বলো। যদি একটা লিস্ট করা হয় ভারতের টপ 5 বিগ অ্যানিমেশন স্টুডিওস, তাহলে সে টপ 5-এ কোন কোন অ্যানিমেশন স্টুডিওসগুলো জায়গা করে নেবে বলে আপনার মনে হয়? ওকে, ফাইন। যদি টপ 5, এভাবে টপ 5 বলাটা খুব মুশকিল ব্যাপার, কারণ অনেস্টলি কোম্পানি প্রচুর আছে। এবারে সেই কোম্পানিগুলোর মধ্যে
টপ 5 মানে কীভাবে আমি দেখবো সেটা একটা বড় কোয়েশ্চেন, কারণ কিছু কোম্পানি আছে ফিচার করে, কিছু কোম্পানি আছে ভিএফএক্স করে, কিছু কোম্পানি আছে সিরিজ করে, কিছু কোম্পানি আছে গেম করে। তো আমি ওইরকমভাবে না দেখে আমি যদি এমনি টপ 5 কীভাবে করছি, যে যারা স্টেবিলিটি যেখানে বেশি, চাকরি করে যেখানে একজন আর্টিস্ট মানে তার লাইফস্টাইল বা তার ডেলি লাইফের যে খরচ বা তার ফিউচার যেখানে খুঁজে পেতে পারে, এরকম আমি 5টা কোম্পানির নাম বলছি। আমি প্রথমে বলবো ডিনেক, যেহেতু আমি ডিনেকে ছিলাম। আমি টপ 5 বলে কিছু নয়, আমি টোটাল 5টা বলছি, কেউ কাউকে আমি এগিয়ে পিছিয়ে রাখছি না। তো আমি ডিনেকের নাম বলতে পারি 1, 2 বলবো রকস্টার, 3 বলবো আইএলএম আছে, 4 ফ্রেম স্টোর, 5 অনেক আছে, কোনটা বলবো এই মানে আমি কয়েকটা আরও 5টা কেন, আমি কয়েকটা কোম্পানির নাম বলছি, যেমন 88 পিকচার্স, ফিল্ম সিজিআই, এক্সেন্ট্রিক্স, এরকম প্রচুর কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে, বাট এগুলো জেনারেলি কমন কোম্পানি যেখানে মুভ করা যায়।